নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে কিছু আপডেটস নিয়ে, কালকের আরসিবির ম্যাচ নিয়ে আমরা কথা বলবো এবং তারই সঙ্গে আইপিএল এর আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। একবার পয়েন্টস টেবিলের দিকেও তাকাবো। তো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো আমি জানি তোমরা অনেকেই কেকেআর আপডেট দেখবে বলে আসো, তো তাদের জন্য কলকাতা নাইট রাইডার্সের আপডেটসগুলোই আগে দিয়ে দিই। যদিও আমি জানি যে আইপিএল নিয়ে ভিডিও একদম আইপিএল শুরুর দিকে যেরকম আসছিল তার থেকে এখন একটু কমে গিয়েছে। তার একটা কারণ তো কেকেআরের পারফরমেন্স, কেকেআর ডাউন হয়ে গিয়েছে মানে আমারও পারফরমেন্স ডাউন হয়ে গিয়েছে, এটা একটা কারণ। মন থেকে সেই জোশটা পাচ্ছি না। আর দ্বিতীয় কারণ হচ্ছে ভাই প্রচুর গরম, সেই জন্য বলতে পারো যে একটুখানি ভিডিওর ফ্রিকোয়েন্সি কমে গিয়েছে। যাই হোক, সেখানে যদি কেকেআর নিয়ে যে আপডেটটা ফার্স্টে সবাই জানতে চাইছে সেটা হচ্ছে যে উমরান মালিক সে কি কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছে, তাকে কি আমরা খেলতে দেখতে পাবো পরের ম্যাচে বা কোনো ম্যাচে। তো প্রথমত উমরান মালিক অবভিয়াসলি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিসে যোগ দিয়েছে, কালকে থেকে কিন্তু কেকেআরের প্র্যাকটিসে দেখা গিয়েছে এবং কলকাতার নেটে নাকি উমরান মালিক বলও করেছে। ফলে উমরান মালিক কিন্তু কেকেআর ক্যাম্পে যোগ দেওয়াতে হঠাৎ করেই সমর্থকদের মধ্যে উৎসাহ বেড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেকেআর কি চাইলে এবার উমরান মালিককে খেলাতে পারবে? তার উত্তরটা হচ্ছে না। কারণ উমরান মালিককে কিন্তু মরশুম শুরুর আগে কেকেআর জানায় যে সে পুরো মরশুমের জন্য ছিটকে গিয়েছে এবং তার জায়গাতে আমরা রিপ্লেসমেন্ট হিসেবে চেতন সাকারিয়াকে নিয়েছি। তো এবার তো উমরান মালিক সেক্ষেত্রে কেকেআরের স্কোয়াডে বর্তমানে রেজিস্টার্ডই নেই এবং কেকেআর অ্যানাউন্স করিয়ে দিয়েছিল যে উমরান বাকি মরশুমের জন্য ছিটকে গিয়েছে। তাহলে কি এবার উমরানকে ফেরানো সম্ভব? আমি সেই ব্যাপারটা একদম শিওর না যে চাইলে এবার উমরানকে ফেরাতে পারি কিনা। তবে উমরানকে ফেরাতে হলে অন্য কারোর জায়গায় আবার স্কোয়াডে রেজিস্টার করতে হবে। যে কেউ ছিটকে গিয়েছে সেটা করতেই পারে, যদি চায় বলতেই পারে যে চেতন সাকারিয়ার ইনজুরি লেগে গিয়েছে, সেই জন্য চেতন সাকারিয়া আউট, সেখানে আমরা উমরান মালিককে ঢোকাচ্ছি। তবে এটা পসিবল কিনা আমি শিওর না। তবে কেকেআর সেই টাইপের জিনিসপত্র করেও না। এবার ব্যাপারটা হচ্ছে যে উমরান মালিক কলকাতা নাইট রাইডার্সের লং টার্ম প্ল্যানিংয়ে আছে। এই মরশুমের আগে সে চোট পেয়ে ছিটকে গিয়েছে মানে উমরানকে আমরা আর কেকেআরে দেখতে পাবো না, ব্যাপারটা সেরকম তো না। যেহেতু এটা 3 বছরের সার্কেল এবং সেই 3 বছরের সার্কেলে কেকেআরের উমরানকে নিয়ে প্ল্যানিং আছে। 75 লাখে উমরানকে পেয়েছে, এই মরশুম ছিটকে গিয়েছে বলে তার জায়গাতে চেতনকে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছে। বাট কেকেআর চাইলে পরের মরশুমে কিন্তু উমরান এবং চেতন সাকারিয়া দুজনকে একসাথেও রেখে দিতে পারে, রিটেন করতে পারে। অকশানে যেতে হবে না উমরানকে আনার জন্য, ঠিক আছে? তো মেবি সেই কারণেই যদি এই মরশুম নাও খেলে, কারণ এতদিন প্রায় 1 বছরেরও বেশি সময় কিন্তু উমরান মালিক মাঠের বাইরে, সেখানে সে এসে একদম ডাইরেক্ট ম্যাচ খেলবে সেটা হওয়াও একটু কঠিন ব্যাপার, কারণ সে ম্যাচ প্র্যাকটিস থেকে অনেকটা দূরে আছে। মেবি সেই জন্য তাকে তার ছন্দে ফেরানোর চেষ্টা কেকেআর করছে। কেকেআর এটা প্লেয়ারদের নিয়ে করে থাকে যে প্লেয়ার অনেকদিন ধরে বাইরে সেই প্লেয়ারকে ব্যাক করে নিজেদের মতো করে তৈরি করে আবার তাকে ভারতীয় টিমে ফেরায়। এটা কলকাতা নাইট রাইডার্সের একটা বড় গুণ। মাঠে যেরকমই পারফরমেন্স করুক না কেন, প্লেয়ারদের ব্যাক করার ক্ষেত্রে কেকেআর ভাই সবার আগে থাকে এবং সেই জায়গাতেই মেবি বড় তরুণ সে উমরানকে চেয়েছিল, সেই কারণেই কেকেআর উমরানকে এনেছে এবং সেটা আমরা অকশনের আগেই তোমাদের বলেছিলাম যে বড় তরুণ কিন্তু উমরান মালিককে দেখতে চায়। ফলে সে হয়তো দেখে নিচ্ছে উমরানকে অফার করতে পারে বা কি ছন্দে আছে, পরের বছরেরও একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংয়ে কীভাবে উমরানকে ফিট করা যেতে পারে মেবি সেই জন্যই উমরানকে ডেকে নেওয়া হয়েছে। এবার যদি উমরান খুব ভালো ছন্দে থাকে, নেটে যদি দেখে যে উমরান ভালো বোলিং করছে, সেখানে কি অন্য কারোর জায়গায় উমরানকে নিয়ে আসতে পারে? দেখা যাক সেটা, বাট সেটা পসিবল কিনা আমি সেই ব্যাপারেও শিওর না। কারণ যেহেতু অলরেডি কেকেআর অ্যানাউন্স করে দিয়েছিল যে উমরান পুরো মরশুমের জন্য ছিটকে গিয়েছে। দেন কালকে কলকাতা খেলতে নামছে পাঞ্জাবের সঙ্গে, সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ, প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে ভিডিও তো দিয়েই দিয়েছি। তবে বাকি যেটুকু আপডেট বেরিয়ে আসছে, একটা পিচ নিয়ে আপডেট। পিচ যা শোনা যাচ্ছে কিন্তু ওই গুজরাট বনাম কেকেআর ম্যাচের মতোই পিচ হতে চলেছে, কিছুটা স্লো সার্ফেস হতে চলেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এবার সুজন মুখার্জিও কিন্তু রক্তের স্বাদ পেয়ে গিয়েছে যে কেকেআরকে এই টাইপের পিচ দিলে কেকেআরের ব্যাটিং চলবে না, আমাকেও কেউ গালাগালি দিতে পারবে না এবং কেকেআরও হারবে। কিন্তু যাই হোক, মজা করছিলাম। ব্যাপারটা হচ্ছে যে আমি গুজরাটের এগেনস্টে হয়তো ওই পিচটা কেকেআরের জন্য আদর্শ পিচ বলতাম না, বাট আমার মনে হয় পাঞ্জাবের এগেনস্টে কেকেআর কিন্তু ওই টাইপের পিচে খেলতে বেশি পছন্দ করবে। উল্টো দিকে চাহাল আছে, সেই ভয়ে যদি তুমি গুটিয়ে যাও সেটা তো মানে ভুলভাল ব্যাপার, তাহলে খেলাই উচিত না যদি অত ভয় পাও। তো সেই জায়গাতে কিন্তু পাঞ্জাবের যা ব্যাটিং আছে সেই ব্যাটিংকে কিন্তু ওই টাইপের স্লো পিচে ডমিনেট করতে পারে কেকেআরের বোলাররা। তো সেখানে আই থিঙ্ক পাঞ্জাব ম্যাচের জন্য ওটা কিন্তু পারফেক্ট পিচে কেকেআরের জন্য হতে পারে। জিততে না পারলে কোনো পিচেই জিততে পারবে না, তবে পাঞ্জাবের এগেনস্টে স্লো পিচে খেলাটা বেস্ট অপশান। বাকি কিন্তু কেকেআরের প্র্যাকটিস থেকে যে আপডেট আসছে, তো কিছু প্লেয়ার তো প্রচুর প্র্যাকটিস করছে। অ্যান্ড্রিক নরকিয়াকে রীতিমতো প্র্যাকটিস করতে দেখা গিয়েছে, সে কি এই ম্যাচে ফিরবে সেই দিকে আবারও নজর থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে যে ওই যে পিচটার আগের দিন গুজরাটের এগেনস্টে খেলা হচ্ছিল, ওখানে স্পিনারদের জন্য হেল্প তো ছিলই, তার পাশাপাশি যারা হিট দ্য ডেক বোলিং করছিল প্রসিদ্ধ কৃষ্ণর মতো বোলার, তাদের জন্য কিন্তু হেল্প ছিল। একটা ওভার আন্দ্রে রাসেল এসেও কিন্তু উইকেট নিয়ে যায়।
তো ওই টাইপের পিছে কিন্তু অ্যান্ড্রিক নরকিয়ার মতো বোলারও এফেক্টিভ হতে পারে। তো নরকিয়া প্লেইং 11-এ আসে কিনা সেই দিকে নজর থাকবে, নাকি মঈন আলী খেলে সেটা একটা দেখার বিষয় কিন্তু এই ম্যাচে অবশ্যই থাকবে। রাসেলকে নিয়ে কি করবে কেকেআর সেটাও দেখার বিষয় থাকবে, কারণ একদিকে পাওয়েলকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে দেখা গিয়েছে, উল্টো দিকে রাসেল কিন্তু মেন প্র্যাকটিসে আসেনি, বাট রাসেল ইনডোর প্র্যাকটিস করেছে এবং সেখানে কিন্তু রাসেলকে প্রচুর খাটতে দেখা গিয়েছে। দেখো রাসেলের জন্য এই একটা ব্যাপার কিন্তু আছে, আন্দ্রে রাসেল কিন্তু ভালো পারফর্ম করতে চায়, কেকেআরকে জেতাতে চায়। রাসেল কিন্তু লিভিংস্টোন বা ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার না যে যা চলছে চলছে, টিম জিতছে জিতছে, হারছে হারছে, আমি তো টাকা পাচ্ছি, আইপিএলে এসে এনজয় করছি, সেই টাইপের ব্যাপার না। রাসেলের মধ্যে কিন্তু একটা জেতার খিদে আছে, কেকেআরকে জেতাতে চায়, নিজে ভালো খেলতে চায়, চেষ্টা করছে, কিন্তু হয় না বয়সটা থাবা বসিয়ে ফেলেছে। মানে হয় না যে অনেক সময় প্লেয়ারদের কিন্তু মনে হয় যে 12 বলে 30 দরকার, আমি এটা চেস করে দেবো, আগে তো করেছি, 5 বছর আগে করেছি, কিন্তু বয়সটা তার তখন এমন বেড়ে যায় সে মন থেকে চাইলেও ফিজিক্যালি করতে পারে না। রাসেলের ক্ষেত্রেও সেরকমই কিছুটা হচ্ছে, এজটা বেড়ে গেছে, বাট চেষ্টা পুরো করছে। রাসেলকে নিয়ে কি প্ল্যানিং থাকে দেখা যাক, যে কালকের ম্যাচে রাসেল প্লেইং 11-এ থাকে নাকি ড্রপ হয়, সেই দিকে কিন্তু এবার নজর থাকবে, পাওয়েলের দিকেও নজর থাকবে। বাকি আমার তো মনে হয় পাওয়েলকে সুযোগ দেবার সময় এসেছে। আমি যে প্লেইং 11 দুটো বানিয়েছিলাম কালকের ভিডিওতে, দুটোতেই পাওয়েলকে রেখেছিলাম। ভেঙ্কটেশকে নিয়ে কি করে সেই দিকেও নজর থাকবে। ভেঙ্কটেশও কিন্তু স্পিনার এগেনস্টে শুনছি নাকি প্রচুর প্র্যাকটিস করেছে, কিন্তু প্র্যাকটিস করে লাভ কি কিছু হবে, কারণ কনফিডেন্স লেভেলটাও তার নেমে গেছে। মানে প্র্যাকটিসে ভালো খেলা আর মাঠে খেলতে গিয়ে ভালো খেলাটার মধ্যে একটা পার্থক্য থাকে, সেটা হচ্ছে কনফিডেন্সের পার্থক্য। ভেঙ্কটেশের কনফিডেন্স লেভেলটা অনেক ডাউন মনে হচ্ছে, দেখা যাক সেখানে কেকেআর প্লেয়াররা ভালো করুক, সেটাই আমরা চাই, সেখানে চেষ্টা তো করছে। বাকি কালকে আরসিবির সঙ্গে খেলা ছিল রাজস্থান রয়্যালসের, এবং রাজস্থান রয়্যালস ভাই টানা 3টে জেতা ম্যাচ হারলো। প্রথমে দিল্লির সঙ্গে জেতা ম্যাচ ছিল, সেটা সুপার ওভারে নিয়ে গিয়ে হারলো, দেন লখনউয়ের সঙ্গে জেতা ম্যাচ ছিল, আবেশ খান হারালো তাদেরকে, এবং এই ম্যাচটাও তারা জিততে পারতো, যেভাবে জয়সওয়াল স্টার্ট দিয়েছিল, পরে নীতিশ রানা খেলেছিল, কিন্তু লাস্ট অব্দি সেই ধ্রুব জুডেল সিমরন হেটমায়ার ব্যাটিং করতে আসছে, সেখান থেকে রাজস্থান ম্যাচের খেই হারাচ্ছে। যদিও ধ্রুব জুডেল পরের দিকে ম্যাচ জিতিয়ে দিতে পারতো, তবে সেখানে জস হ্যাজেলউড দুটো কি লেভেলের ওভার করে গেল। মানে রাজস্থানের এগেনস্টে কিছু কিছু বোলার আনপ্লেয়েবল হয়ে যায়, প্রথমে স্টার্ক, দেন আবেশ খান, তারপর হ্যাজেলউড। 19 নম্বর ওভার বল করতে এসে মাত্র 1 রান দিয়ে 2 উইকেট নিচ্ছে, অসাধারণ বোলিং। তার আগে বোধহয় 17 নম্বর ওভারেও 5 রান বা 6 রান দিয়েছিল, সেখান থেকে কিন্তু রাজস্থান ম্যাচ হারলো। তবে হ্যাজেলউডকে সব কৃতিত্ব দিতে গিয়ে আসলে যে প্লেয়ারটা কিন্তু ম্যাচটা ঘোরালো, হ্যাঁ হ্যাজেলউড ম্যাচের নায়ক, বাট ম্যাচটা কিন্তু অ্যাকচুয়ালি ঘুরিয়েছিল ক্রুনাল পান্ডিয়া, যখন এসে কিন্তু রিয়ান পরাগ এবং তারপর নীতিশ রানাকে আউট করেছিল। নয়তো সেই সময় অবধি তো রাজস্থানের গাড়ি খুব ভালো চলছিল, এবং তার পাশাপাশি মিডিল ওভারে কিন্তু সুয়াস শর্মাও বেশ ইকোনমিক্যাল বোলিং করে গেছে, তাদেরও কিন্তু এই জয়ের পেছনে একটা বড় ক্রেডিট আছে। এবং অনেকে জিজ্ঞেস করে যে আইপিএলে স্ক্রিপ্ট থাকে, আগে থেকেই সব কিছু ঠিক থাকে, ভাই আমার মনে হয় না, কারণ এত খারাপ স্ক্রিপ্ট কেউ লিখতো না যে একটা টিম 3টে ম্যাচ একইভাবে হারতো। তো যাই হোক, সেখানে কিন্তু হ্যাজেলউডকে ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, আগের দিনের মুম্বাই বনাম হায়দ্রাবাদ ম্যাচে ঈশান কিষানের আউট দেওয়া নিয়েও একটা কিন্তু রীতিমতো কথাবার্তা হচ্ছে, যেখানে ঈশান কিষান আউট না হয়েও কিন্তু চলে গিয়েছিল, রিভিউ নেয়নি, যেখানে আম্পায়ারকে দেখা যায় যে নিজে থেকেই আউট দিয়ে দিচ্ছে, বোলার অ্যাপিল করেনি। তো সেই ব্যাপারটা কি হয়েছিল সেই নিয়ে অনেকেরই মানে কনফিউশন। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দীপক চাহার বল করার পর যখন ঘুরেছে আম্পায়ার তখন ওয়াইড দিচ্ছিল, ঈশান কিষান হঠাৎ করে একদম আমি আউট হয়ে গেছি বলে চলে যাচ্ছিল, সেইটা দেখে আম্পায়ারটা আউট তুলতে যাচ্ছে, যে ঈশান কিষান চলে যাচ্ছে, সে নিজেই কনফিউজড হয়ে গেছে। এবার আম্পায়ার প্রথমে আউট না তুলছিল না, পরে আবার হাত তুলছে থেকে ঈশান কিষান আবার ফিরে যাচ্ছিল, এবং সেই সময় আম্পায়ার আউট দেখিয়ে দেয়, ঈশান কিষান আবার চলে যায়। মানে ঈশান কিষানের হয়তো মনে হয়েছিল যে কোথাও লেগেছে বলটা, আমি আউট হয়ে গেছি, অথবা আম্বানি টাকা খাইয়েছিল, যেটাই হোক বলতে পারো। তো ঈশান কিষানের ওই অ্যাটিটিউড দেখেই আম্পায়ার কনফিউজড হয়ে গিয়েছিল। সে আর কি ফার্স্টে তো ওয়াইড দিতে গিয়েছিল, বলটা ওয়াইড বলই ছিল, বাট ঈশান চলে যাচ্ছে থেকেই সে আউট দেয়, এবং ঈশান রিভিউও নেয় না। পরে দেখা যায় যে কিন্তু ঈশান কিষানের ব্যাটে তো লাগেইনি, ওটা ওয়াইড বল ছিল। কেন করলো ঈশান কিষান, কি করলো সেটা নিয়ে এবার কথা হওয়া উচিত। আম্পায়ার কি করেছে বোঝা গিয়েছে, ঈশান কেন ওরকম করলো সেটা সব থেকে বড় প্রশ্নের জায়গা থাকছে। বাকি হ্যাঁ, যেই কথা নিয়ে এলো সেটা হচ্ছে আরসিবির ম্যাচ নিয়ে। রাজস্থান টানা 3টে ম্যাচ এইভাবে হারলো, আর কালকে কিন্তু ফার্স্টে একদম যখন আর্চার বোলিং করছিল, আর্চার কিন্তু প্রথম ম্যাচে প্রচুর মার খেলো, হাইয়েস্ট রান দেবার রেকর্ড করলো, তারপর থেকে দারুণ বোলিং করছে। এবং শুরুর দিকে যখন বিরাট কোহলি এবং সল্টের সামনে আর্চার বোলিং করছিল, টপ লেভেলের ক্রিকেট দেখছিলাম, কোয়ালিটি ক্রিকেট দেখছিলাম, একটা বোলার একদম আগুন ঝরাচ্ছে, উল্টো দিকে দুটো ব্যাটসম্যান সার্ভাইভও করছে, রানও করছে। তো সেখানে বিরাট কোহলি 42 বলে 70 রানের যে ইনিংসটা খেলে সেটা কোয়ালিটি একটা ইনিংস ছিল। বাকি দেবদত্ত পাডিকেল কিন্তু বেশ কিছু ভালো ইনিংস আরসিবির জন্য খেলো, 27 বলে 50 করলো। বাকি সেখানে কিন্তু বৈভব সূর্যবংশী, তাকে দেখলাম যে প্রত্যেকটা বলে চালিয়ে খেলছে, বাচ্চা ছেলে, ম্যাচিউরিটির একটু অভাব আছে, বাট ওটা কোচেদেরও বোঝাতে হবে যে প্রত্যেকটা বলে ব্যাট চালিয়ে খেলা হয় না, মাঝে মধ্যে সিঙ্গেল নেওয়ার জন্যও দেখতে হবে। এবং একটু দেখছিলাম তার খেলাটা প্রেডিক্টেবল, মানে তোমার রুম বানাতে চাইছে, জায়গা নিয়ে মারতে চাইছে, এবং সেটা বুঝেই কিন্তু ভুবনেশ্বর কুমার তাকে বোল্ড করে দেয়। বাকি
জয়সওয়াল কিন্তু একটা ভালো ইনিংস খেলে, তবে লাস্ট অব্দি ব্যাঙ্গালুরু কিন্তু নিজেদের ঘরের মাঠে প্রথম জয়টা তুললো। চেন্নাইয়ের সামনে ব্যাঙ্গালুরু জয় পাচ্ছিল না, ফাইনালি জয় পেল। এবং এখন যদি আমরা পয়েন্টস টেবিলের দিকে তাকাই, সেখানে কিন্তু গুজরাট এবং দিল্লি তারা টপ 2-এ আছে 12 পয়েন্ট নিয়ে, এবং আরসিবিও কিন্তু 12 পয়েন্টে পৌঁছে গিয়েছে, 3 নম্বর স্থানে আছে। এবার কিন্তু আরসিবির জন্য প্লে অফসের রাস্তাটা অনেকটা সহজ হয়ে গেল এই জয়টার পর। আরসিবি, গুজরাট এবং দিল্লি তিনটে দলই কিন্তু ভালো জায়গাতে আছে। এবং মুম্বাই রিসেন্টলি যে কামব্যাকটা করেছে টানা 4টে জয়, এটা আমি মুম্বাইয়ের থেকে অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম। মুম্বাই দলটি যে প্রথম দিকে ম্যাচ হারছিল না, দেখে অবাক হচ্ছিলাম, কারণ এই দলটার মধ্যে সব কিছু আছে, এই দলটা এইভাবে কেন হারছে। বাট বুমরা আসার পর থেকে কামব্যাকও হয়েছে, 4 ম্যাচের তারা 4টে ম্যাচও জিতেছে। মুম্বাই কিন্তু এখন 4 নম্বরে আছে। বাকি তোমাদের মতামত জানিও আইপিএল নিয়ে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।